আমি অখণ্ড ভারত থেকে পাই বাংলাদেশ বলি আমি ভারতের মধ্যে চাই না অখণ্ড ভারত থেকে অসুবিধা অখণ্ড ভারত ছিল। Our end goal remains Akhand Bharat. This is the Indian route to take back Akhand Bharat. The threat of Bangladesh and Nepal shall be dealt later. मुस्लिम का इससे क्या मतलब है? जिस मैंने अखंडता की बात कही, उस अखंडता में हिंदू मुस्लिम कहाँ आते हैं? मुस्लिम का तो एंगल ही नहीं आता। फिर मैं एक और बात कहता हूँ, हमारे भारत को अखंड भारत बनाना चाहिए। ততক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত। আমরা যেন একসময় ভারতের অঙ্গ ছিলাম, আমরা আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই। क्या बांग्लादेश को अब ले लेंगे भारत में? ये है हमारा हिंदू राष्ट्र। एक दिन यहाँ पर भगवा लहराएगा। ভারতের উচিত এই মুহূর্তে রংপুর ডিভিশনকে দখল করে ভারতের সঙ্গে জুড়ে নেওয়া। আর মনে রাখতে হবে এই বিশাল রামমূর্তি এবং সনাতন ধর্মীয় কমপ্লেক্সটি তৈরি হচ্ছে সেই রংপুর ডিভিশনে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকে কথা বলবো মূলত ভারতের যে হাই কমিশনার এসেছে তার কিছু কথাবার্তা বা তার কিছু বক্তব্য নিয়ে কিছু কথা বলতে চাই। আসুন পুরো ভিডিওতে দেখি আসলে আমরা কি বলার চেষ্টা করছি বা সে কি বলেছিল সেটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের যা পপুলেশন আছে 140 20 কোটি অ্যাড করেছি, তাহলে 160। মনে হচ্ছে না যে আমি বাংলাদেশ। একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায় কি কত ভালো হবে। একদম খুব সাদামাটা ভাবে যদি আমি চিন্তা করি, ভারত বাংলাদেশের সম্পর্কটা ভালো হওয়াটা খুব জরুরি, আমি সেটা মনে করি। এটা শত্রু ভাবাপন্ন রাখার কোনো যুক্তি নেই। আমরা একদম সহজভাবে সেটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি। ভারত বাংলাদেশ সম্পর্কটা স্বাভাবিকভাবেই প্রতিবেশী হিসেবে ভালো থাকা দরকার। এখন প্রশ্ন হচ্ছে হিংসা বিদ্বেষ বা খারাপ পর্যায়টা গেল কেন এবং কারা নিয়ে গেল? শুরুটা 1971 সাল। সেই সময় থেকে তাদের আচরণটা যদি এমন থাকতো, হ্যাঁ তোমরা আমি একটা ভালো সম্পর্ক স্থাপন করব, তোমাদের দেশ থেকে আমার কোনো কিছু উদ্ধার করার কিছু নেই, আমার দেশ থেকে তোমার কিছু উদ্ধার করার কিছু নেই, বিষয়টা এমন থাকা জরুরি ছিল। কিন্তু সেই জায়গাটা না হয়ে বিষয়টা হলো কি, বিষয়টা হলো আমি যে কোনো ভাবে তোমার থেকে বেনিফিটেড হব, আমার স্বার্থে আমি তোমাকে যা ইচ্ছা করতে পারবো। এটা হলো ভারত বাংলাদেশের সম্পর্ক। ভারত বাংলাদেশের সম্পর্কটা হওয়া উচিত ছিল খুবই মধুর। আমি যদি ইউরোপ চিন্তা করি, ইউরোপের একটা দেশের সাথে একটা দেশের যে সম্পর্ক, সেই ধরনের সম্পর্ক হওয়া উচিত ছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সেটা কাম্য। কিন্তু এই শত্রুতা শুরুটা করলো কারা? এই ঘৃণা বিষ বাষ্প ছড়ালো কারা? ভারত। ভারত বারবারই আমাদের রাজনৈতিক, আমাদের সামাজিক, আমাদের অর্থনৈতিক প্রত্যেকটা বিষয় নিয়ে তাদের প্রপাগান্ডা বলা যায়, তাদের বিভিন্ন বাজে কথা বলা যায়, বা তারা একের পর এক বলা যায় যে মিসবিহেভ বলা যায়, মানে আমাদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য ভাবে বলার চেষ্টা করছে। সেই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের মানুষ বরাবরই খারাপভাবে দেখেছে। ভারত সেটাকে খারাপভাবে দেখেছে কিনা বা ভারত সেটাকে নিয়ে কতটুকু পজিটিভলি বা কতটুকু নেগেটিভলি আমাদের সাথে ডিল করেছে সেটা তাদের বিষয়। আমরা কিন্তু আমাদের দিক থেকে পজিটিভ ডিল ছিল। আমাদের দেশে নতজানু বলেন, দালালি বলেন, সবকিছুই কিন্তু আমাদের দেশ থেকে এক ধরনের গিয়েছিল। ভারতকে খুশি রাখা বলেন, এবং অনেক সাংবাদিককেও বলতে শোনা গিয়েছে যে আপনারা আমাদেরকে লালন পালন করবেন। সম্ভবত আমরা ছোট্ট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করবেন। আমাদের দুজনে মিলে শোক। আমরা ছোট্ট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করবেন। সম্ভবত সাংবাদিক বকুল চ্যানেল নিউজ 24-এ সে সাংবাদিকতা করে। এই যে সাংবাদিকতা, এই যে বুদ্ধিজীবী, এই যে অভিজাত শ্রেণী, এই যে আমাদের একটা শ্রেণীকে তারা কন্ট্রোল করে, এই জিনিসটা বাংলাদেশের সাধারণ মানুষ পছন্দ করে না। এবং আমাদের দেশে খুব সহজে নতজন হয়ে যায়, ভারতকে বাবা ডাকা, ভারতের কথায় কথা মিলানো, আমাদেরকে খুব সহজে গালি দিয়ে দেওয়া, বা ভারতের কোনো মুসলমান এত অত্যাচারিত হওয়ার পরেও কোনো ভারতীয় একবারের জন্য কখনো বলে না যে ভারত সম্পর্কে বিষাদগার করে না। তারা রাষ্ট্র বা রাষ্ট্রযন্ত্র বা সরকারকে বলে, কিন্তু দেশ সম্পর্কে তাদের কোনো বিষাদগার নেই। কিন্তু আমাদের দেশে উচ্চ পর্যায়ে যারা দালালি করে, যারা বিক্রি হয়ে গেছে, তারা বলে যে এই দেশের মানুষদের কিচ্ছু হবে না, আপনারা যা করবেন তার সেটা হচ্ছে আমাদের জন্য কি একটা আশীর্বাদ স্বরূপ, আপনারা লালন পালন করবেন, এই ধরনের কথা বলতে শোনা যায়। তাহলে
এই যে ভদ্রলোক আসলো, এই ভদ্রলোক এসে ক্রিকেট টিম বানিয়ে ফেলার চিন্তা করছে। এই ভদ্রলোক এসে চিন্তা করছে যে আমরা একসাথে হয়ে যাব, 140 কোটি 20 কোটি মিলে 160 কোটি এক হয়ে যাব। এই কথাগুলোর অর্থগুলো কি? এই কথাগুলোর অর্থগুলো কোন পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে? এই কথাগুলো তো আমরা শুনতে চাই না। আমাদের দেশের কেউ যদি সে দেশে বা আমাদের দেশের হাই কমিশনার যদি এখানে গিয়ে এই কথা বলে যে 140 কোটি আর 20 কোটি মিলে আমরা এক হয়ে যেতে চাই, ভারতীয় সাংবাদিক বা ভারতীয় বুদ্ধিজীবী, ভারতীয় লোকদের কি মানসিকতা বা কি চিন্তাটা হবে? তাদের শয়নে স্বপনে মননে যে বাংলাদেশকে তারা অখণ্ড ভারতের সাথে যুক্ত করার যে পরিকল্পনা বা আরএসএস বা তাদের বিশেষ সংগঠন বা সাংবাদিক বা তাদের টিভিতে বলা হয়, সেইটারই মনে হলো একটা সিলসিলা, মানে বিজেপি থট সিস্টেমের মধ্যে দিয়ে যে কথাগুলো যায় সেই কথাগুলো কিন্তু সে বলা যায় যে প্রকাশ করেছে একদম পরিষ্কার ভাবে যে আমি ক্রিকেট টিম বানাতে যাচ্ছে। হাউ ফান ইজ, তুমি একটা দেশ আমি একটা দেশ, আমাদের মধ্যে সামাজিক অর্থনৈতিক বিষয়গুলো শেয়ার হবে, খুব স্বাভাবিক বিষয়। এই ব্যাপারে আমাদের কোনো মতনৈক্য নেই। পরিষ্কার একটা কথা যে এই মতনৈক্যটা আসছে কোথায়? তুমি আমাকে ডমিনেট করবা, তুমি আমার দেশকে এক বলবা, তুমি আমার দেশকে টিম বানাবা। এই কথা যদি আমি বলি ভারতকে আমি এক করে দিতে চাই, ভারত আমার হতে চাই, এই শব্দগুলো কোনো ভারতীয় মানবে না। ইটস কমন সেন্স, ভেরি সিম্পল ম্যাথ, এটা কেউই মানবে না। তাহলে আমি বাংলাদেশি হিসাবে কেন সেটা মেনে নিব, সেটা আমাকে বুঝতে হবে। এবং কারাই দালালি করছে, কারাই কথাগুলোকে এতটা ম্যানুফ্যাকচার করছে, সে বিষয়গুলোকে আমাদের বুঝতে হবে। শুধু কি ভারত থেকে আসা বা এই সাহসটা আমরা দিচ্ছি ভারতকে? কারণ সাংবাদিক যখন প্রশ্ন করে আমরা ছোট দেশ আপনি বড় দেশ, আমাদেরকে লালন পালন করবেন, এই শব্দগুলো চয়ন যে করতে পারে সে কখনো একটা দেশপ্রেমিক বাংলাদেশ হতে পারে না। এবং আওয়ামী লীগের এই চর্চা, এই মানসিকতার কারণেই বাংলাদেশের মানুষ খেপে গেছে। আওয়ামী লীগ তো চলে গেছে, কিন্তু তাদের দোসররা বা তাদের মতো যেই মতের লোকেরা তারা তো এখনো রয়ে গেছে। একদম খুব স্বাভাবিক বিষয়, এটা তো একদম পরিষ্কার। আমি একদম সাদামাটা বলার চেষ্টা করছি যে ভারতের হাই কমিশনের এখানে এসে বলবে যে সৌহার্দ্যপূর্ণ আমরা পরিবেশ রাখতে চাই, এটা সব ডিপ্লোম্যাটদের এই ধরনের ভাষা থাকতেই পারে। এই ব্যাপারে আমার কোনো বলা যায় যে ডিফেন্স করার বা এটা নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ নেই। এবং আমি এটা এক্সপেক্ট করি, আমরা থাকতে চাই, কিন্তু তোমরা আমাদের দেশ দখল করে ফেলবে, তোমরা আমাদের এখান দিয়ে কেটে ফেলবে, ওখান দিয়ে কেটে ফেলবে, এখান দিয়ে ট্রেন নিয়ে যাবে, তোমাদের মিডিয়া, তোমাদের ইনফ্লুয়েন্সার, তোমাদের সাংবাদিক সবকিছুই এই কথা বলছে। তাহলে আমরা তোমাদের প্রতি কতটুকু ভালোবাসা জ্ঞাপন করব? এটা তো হয় না ভাই, একদম সিম্পলি এটা হয় না। আপনারা এইভাবে তো কথা বললে চলবে না। আমরা চাচ্ছি সুসম্পর্ক থাকুক। আমি মায়ানমার সাথে যেভাবে সম্পর্ক রাখতে চাই, আমি ভারতের সাথে সেভাবে সম্পর্ক রাখতে চাই, আমি আমার পার্শ্ববর্তী দেশ নেপাল ভুটানের সাথে সেমভাবে সম্পর্ক রাখতে চাই। তাহলে আমি কেন এইভাবে চিন্তা করব আমি দখল করে ফেলবো? এই ধরনের কথা আসবে কেন? হ্যাঁ, আমাদের দেশ থেকে কথা এসছে সেভেন সিস্টারের ব্যাপারে, কিন্তু সেভেন সিস্টারের ব্যাপারে কথা কখন এসছে? যখন তোমরা এই কথাগুলো বলছো। আর ইটটা মারলে পাটকেলটা খেতে হয়, হোক না হোক খেতে তো হবে, এটাই বাস্তবতা। হাইকমিশন এসছে বাংলাদেশকে কি করার উদ্দেশ্যে এসছে? কারণ বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। বাংলাদেশে একজন রাজনীতিবিদ সে কিনা হাইকমিশন এসছে, এখানে আসলে কিভাবে ভারত এই স্ট্র্যাটেজি সাজাচ্ছে। কারণ বাংলাদেশের রাজনীতির ব্যাপারে ভারতের স্ট্র্যাটেজি বা ভারতের জবরদখল বা ভারতের হস্তক্ষেপ সবকিছুই কিন্তু বরাবরের মতোই বলা যায় যে একই ছিল। তো এখন কিভাবে এগোচ্ছে, যেহেতু হাসিনার মতো এমন একজন সেবাদাসীকে তারা হারিয়েছে, এখন কিভাবে এগোতে চায় সেটা বোঝার বিষয়। তারা ভালো সম্পর্ক রাখুক, আমিও চাই, তবে এসে উল্টাপাল্টা কথা বললে বাংলাদেশের মানুষ ওই যে আগের মতো এত সহজভাবে মেনে নিবে না। এটা হচ্ছে পরিষ্কার কথা। তো ভারতবাসীকে ভালোবাসি, মায়ানমারকেও আমি ভালোবাসি, নেপালকে ভালোবাসি, ভুটানকেও ভালোবাসি, সবাই আমার প্রতিবেশী, অবশ্যই ভালোবাসতে হবে। তবে এসে দাদাগিরি, এক হয়ে যাওয়া, টিম হওয়া, এইসব উদ্ভট আজগুবি কথাবার্তা বলা বন্ধ করে দেন দাদা বাবুরা। আসছেন
ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্য করতে মন না চাইলে আসসালামু আলাইকুম। এই কথাটা মনে রাখবেন, যেটা ভাসানী বলেছিল পাকিস্তানিদেরকে। তাই ভালো সম্পর্ক রাখুন, না হলে সেই পাকিস্তানিদের মতো দশা হবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।